স্বামীর পরকীয়ার কথা যেদিন জানতে পেরেছিল তিতলি, তখন থেকেই সে যেন মৃত মানুষে পরিণত হয়েছে। তবু সন্তানদের কথা ভেবে সে এই সংসারে পড়েছিল, সহ্য করেছিল স্বামীর অবহেলা, উপেক্ষা। কিন্তু আজ যখন জহির ডিভোর্সের কথা বলল, তখন সে যেন দিশেহারা হয়ে পড়ল। পা জড়িয়ে সংসার ভিক্ষা চাইল, কিন্তু নির্দয় জহির লাথি মেরে তাকে সরিয়ে দিয়ে হন হন করে বাসার বাইরে চলে গেল। আর তিতলিকে দিল দুদিনের সময়। দুদিনই যেন এই ফ্ল্যাট খালি করে সে, কারণ এই ফ্ল্যাটের নতুন মালকিন রুমি এখানে এসে উঠবে। তিতলির হাতে গোছানো সংসারটা হয়ে যাবে রুমির। ছোটবেলা থেকেই নিজের নামের মতোই হাসি খুশি চঞ্চল মেয়ে সে। পড়াশোনায়ও দারুণ মেধাবী ছিল। তার নামে কোনো খারাপ রেকর্ড আছে কিনা সন্দেহ। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই সে তার প্রতিটা পদক্ষেপ মেপে মেপে ফেলতো, যাতে তার কারণে তার বাবার সম্মানে দাগ না লাগে। তাই তো প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মায়ের পছন্দকেই প্রাধান্য দিয়েছিল। বিয়ের পর স্বামীর পছন্দ অপছন্দকে মাথায় রেখে নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে সংসারেই পুরোপুরি মনোনিবেশ করেছিল সে। সে ছিল এক নিপুণ গৃহিণী, যার কোনো খুঁত বের করা নেহাতই অসম্ভব। কিন্তু এ কি হলো, এতটা পারফেক্ট থাকার পরেও তার স্বামী অন্য মেয়ের দিকে ঝুঁকলো। তার স্বামী কি করে তাদের 12 বছরের সংসার জীবনকে নিমেষেই ভুলে যে নতুন করে সংসার গড়ার স্বপ্ন দেখার সাহস করলো? একবারও কি সে তার দুটো সন্তানের কথা ভাবলো না? তাদের ভবিষ্যতের কথা ভাবলো না? তার বড় ছেলে তুর্য মাত্র 11 বছর, আর মেয়ে তির্নার বয়স 8। এই দুটো ছোট ছেলে মেয়ে নিয়ে সে কোথায় যাবে? বাবার বাসায়? তাহলে বাবার সম্মান তা তো ধুলোয় মিশে যাবে। আর তার নিজের বয়স এখন 37। নিজে উচ্চশিক্ষিত হলেও তার যে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। এত বয়সী একজন নারী যার কিনা কোনো অভিজ্ঞতা নেই, তাকে কে চাকরি দেবে? বাচ্চাদের পড়াশোনার এত খরচ সে একা কিভাবে বহন করবে? দুটো বাচ্চাই যে তার ইংলিশ মিডিয়ামে পড়ে। জহির যে ডিভোর্সের পর তাদের খরচ দেবে না তা তিতলি বোঝে, কারণ বিগত 6 মাসে জহির সংসারে 1 টাকাও দেয়নি। তিতলি নিজের সোনার চেন বিক্রি করে বাচ্চাদের স্কুল ফি, টিউশন ফি বাজার করেছে। তাহলে এখন কি করবে সে? বেহায়ার মতো মাথা গুঁজে এই ভাঙ্গা সংসারই পড়ে থাকবে? কিন্তু তাও তো সম্ভব না। জহিরের প্রেমিকা রুমি তো বলে দিয়েছে সে সতীনের সংসার করবে না। তাই জহির বলে দিয়েছে যে সে তাকে ডিভোর্স দিতে চায়। এভাবেই কাঁদতে কাঁদতে সারা রাত কাটিয়ে দেয় তিতলি। অন্যদিকে জহির অফিস করেই চলে গিয়েছে রুমিদের বাসায়। সে আজকাল সেখানেই থাকে। ওখানে রুমির মা বাবা আর ভাইও থাকে। গত 2 বছর ধরে রুমিদের পরিবারের সব দায়িত্ব জহিরের কাঁধেই। লোক মুখে তিতলি শুনেছিল জহির নাকি রুমিকে বিয়ে করেছে অনেক আগেই। এত কিছু শোনার পরেও দাঁতে দাঁত চেপে বেহায়ার মতো এই সংসারই পড়েছিল তিতলি, কারণ সন্তানের ভবিষ্যৎ তার বাবার সম্মান। মেয়েদের আসলে সুন্দর চেহারার চেয়ে সুন্দর ভাগ্য থাকাটা বেশি জরুরি। বাবার বুকে পরম আদরে লেপ্টে আছে তিতলি। বারবার হিসকি তুলে তুলে বারবার কেঁদে উঠছে। তার বাচ্চা দুটো পাশের ঘরে বিছানায় ঘুমুচ্ছে। বড্ড ক্লান্ত যে আজ তারা। নিজের বাবার পশুর মতো রূপটি আজ দেখেছে তারা। ভীষণভাবে ভয় পেয়েছে দুই ভাই বোন। এত কিছুর পরেও তিতলি জহিরের ওই ফ্ল্যাটেই পড়েছিল। বিকেলের দিকে হুট করে জহির ফ্ল্যাটে এসে হাজির হয়। সাথে ছিল রুমির বাবা আর ভাই। তারপর তারা টেনে হিঁচড়ে তিতলি আর ওর 2 বাচ্চাকে সেখান থেকে বের করে দেয়। রুমির বাবা ভাই তাকে জহিরের সামনে গায়ে হাতও তুলেছে। তিতলি তবুও চুপ ছিল। জহিরের পা ধরে ভিক্ষা চাচ্ছিল তার সংসারটা, কিন্তু জহিরকে যেন তারা বশ করে রেখেছে। এদিকে তুর্য যখন নিজের মাকে বাঁচাতে এগিয়ে আসে, তখন রুমির বাবা তুর্যের পেট বরাবর লাথি মারে। ব্যথায় তার বাচ্চাটা আর্তনাদ করে ওঠে। এদিকে কিছুক্ষণ আগে বাবার কাছে থাপ্পড় খেয়েছে তির্না। তার দোষ শুধু এটুকু ছিল যে সে তার বাবাকে দেখে জড়িয়ে ধরেছিল। নিজের প্রতি সব অন্যায় মেনে নিলেও নিজের সন্তানদের শরীরে আঘাত মেনে নিতে পারলো না তিতলি। সাথে সাথে রুমে দৌড়ে যে 999-এ ফোন দিল। এদিকে জহির আর রুমির বাবা ভাই কিছু বুঝে ওঠার আগে ফ্ল্যাটে পুলিশ এসে হাজির হলো। এরেস্ট করে নিয়ে গেল 3 নরপশুকে। তিতলিও এক মুহূর্ত দেরি না করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাচ্চা দুটোকে বুকে আগলিয়ে নিয়ে আসলো বাবার বাসায়, যা তার শেষ আশ্রয়। বাসায় এসেই সে আজমল সাহেবকে সব খুলে বলল। সব শুনে আজমল সাহেব যেন স্তব্ধ হয়ে গেলেন। এদিকে তিতলির মা ও মেয়ের কষ্টে কেঁদে ফেললেন। আজমল সাহেব মেয়েকে বুকে নিয়েই জোর কণ্ঠে বলে উঠলেন, এত দেরি করলি কেন রে মা? আরো আগে কেন ছেড়ে আসলি না ওই কাপুরুষকে? তোর বাবা কি মরে গেছে? তোর বাপটা আল্লাহর রহমতে বেঁচে আছে মা। তুই আমাদের একটাই মেয়ে রে মা। তুই ছাড়া আর কে আছে? তুই তোর বাবা মায়ের বোঝা না, আমাদের শক্তি। আমরা সমাজের পরোয়া করি না। তুই আমাদের অনেক শখের সন্তান তিতলি। বাবার থেকে সাহস পেয়ে তিতলি যেন আত্মবিশ্বাসী হয়ে উঠল। না, তাকে এভাবে হেরে গেলে চলবে না। তাকে আবার উঠে দাঁড়াতে হবে, অন্তত নিজের সন্তানদের জন্য। বাবার বুক থেকে মাথা তুলে তিতলি বলে উঠল, বাবা, আমরা কালকেই উকিলের কাছে যাব। ওই পশুটাকে ডিভোর্স দেব, নারী নির্যাতনের মামলাও দেব, আর আমার বাচ্চাদের ভরণ পোষণের টাকাও আদায় করব।
ওকে আমি মোটেও ছাড় দেব না বাবা, অনেক সহ্য করেছি, কিন্তু আর না, বলেই নিজের ঘরে চলে গেল তিতলি। সে এবার বাঁচবে, নিজের জন্য বাঁচবে, নিজেকে ভালোবাসবে, আর সো কল্ড পারফেক্ট হওয়ার চেষ্টা করবে না। সমাজ যা মন চায় বলুক, তাদের মুখে একদলা থু। জহিরের নামে নারী নির্যাতনের মামলা দিয়েছে তিতলি, ডিভোর্সও ফাইল করেছে, বাচ্চাদের ভরণ পোষণের জন্য এককালীন টাকাও দাবি করেছে, আর নারী নির্যাতনের যথেষ্ট প্রমাণও আছে তার কাছে। তাই জহিরের উকিল আহ্বান জানিয়েছে পরস্পর সমঝোতার মাধ্যমে ডিভোর্সের আর মামলা মীমাংসার। তিতলি আর জহির সামনাসামনি বসে আছে, আর তাদের সাথে আছে তাদের উকিল। জহিরের তিতলির উকিল রহিম কায়সার দাবি রাখে যে তিতলিকে কাবিনের 10 লাখ সহ আরও 10 লাখ দিতে হবে। এছাড়াও বাচ্চাদের ভরণ পোষণের জন্য এককালীন 30 লক্ষ টাকা দাবি করে। প্রথমে জহির মানা করে দিলেও পরবর্তীতে জেল খাটার ভয়ে রাজি হয়ে যায়। এভাবেই দুজনে শর্তের ভিত্তিতে মিউচুয়াল ডিভোর্সের জন্য সম্মতি জ্ঞাপন করে। আজ 3 মাস পর অবশেষে তিতলির ডিভোর্স কার্যকর হলো। 12 বছরের বৈবাহিক সম্পর্ক থেকে সে মুক্তি পেল, আর হাতে পেল 50 লক্ষ টাকা। লোকের মুখে শুনেছে জহির তার বড় রাস্তার পাশের জমিটা বিক্রি করে দিয়েছে। এ কথা শুনে তিতলি কিছুক্ষণ থম মেরেছিল। ওর মনে পড়ে যায় বিয়ের 1 বছর পরেই ওরা ওই জমি কিনেছিল। অনেক বড় লোন হয়েছিল সেবার, শোধ করতে পুরো 2 বছর লেগেছিল। সে সময় কতই না স্ট্রাগল করেছিল তারা। জহিরের ইচ্ছা ছিল ওখানে বড় একটা বাংলো করবে, বৃদ্ধ বয়সে তারা 2 বুড়ো বুড়ি মিলে সেখানে থাকবে। কত কত স্বপ্ন, কত কত ইচ্ছা, আজ কোথায় সেসব? এক নারীর মোহে কিভাবে জহির নিজের স্ত্রী সন্তানদের ভুলে গেল? কিভাবে? বাবা, আমি ভেবেছি আমি হোমমেড ফুডের বিজনেস স্টার্ট করব। আমার রেজাল্ট ভালো সত্যি, কিন্তু এই বয়সে আমাকে কেউ চাকরিতে নেবে না। বড়জোর প্রাইভেট স্কুলগুলোতে টিচারের চাকরি পেতে পারি, কিন্তু সেখানে কম বেতন। বাচ্চাদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে, তাই আমি বিজনেস করতে চাই। অবশ্যই মা, তুই তোর সব সিদ্ধান্তে তোর বাবাকে পাশে পাবি। এভাবেই শুরু হলো তিতলির এক নতুন যাত্রা। 3 মাসের মধ্যেই সে ব্যবসায় সফলতার মুখ দেখলো, একটি রেস্টুরেন্ট খুললো। এভাবেই বাবা মা আর নিজের 2 সন্তান নিয়ে কাটতে লাগলো তিতলির নতুন জীবন, যেখানে সে অনেক সুখী। সময় এভাবেই কেটে যায়, পেরিয়ে যায় 15টি বছর। 15 বছর পর, মাম্মা, ও মাম্মা, আমার লুডুলস না আপি, তুর্য ভাই আর অরণ্য ভাই খেয়ে ফেলেছে, তুমি আপিকে আর ভাইদেরকে বকো, বলেই কেঁদে দিল 10 বছরের তুবা। এদিকে তিতলি খুন্তি হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো, তারপর গজরাতে গজরাতে বলে উঠল, এই, তোরাও কি তুবার মতো বাচ্চা হয়েছিস? এই বান্দরের দলের জন্য শান্তি পাই না আমি। আয় তো তুবা, ওদেরকে বকে দিয়েছি আমি। মামুনি, তোমার এই মির্জাপুর মেয়ের জন্য আমাদেরকে বকলে দেখবে এখনই দল বদল করে আমাদের কাছে এসে বসবে। বলেই অরণ্য তুবাকে জিজ্ঞেস করলো, বনু, নতুন গেম ডাউনলোড করেছি, খেলবি নাকি? মামুনির সাথে যাবি? ব্যাস, তুবা মুহূর্তে নিজের দল চেঞ্জ করে বড় ভাইয়ের কোলে চড়ে বসলো। মাকে উদ্দেশ্য করে বলে উঠল, মাম্মা, আমি বড় ভাইয়ের কাছে থাকবো, তুমি যাও। বলেই ভাইয়ের কোল দখল করে শুয়ে থাকলো। বোনের মির্জাপুরের মতো আচরণে তীর্ণা তুর্য অরণ্য একযোগে হেসে উঠল। ভাই বোনদের মধ্যে এত মধুর সম্পর্ক দেখে তৃপ্তির হাসি হাসলো তিতলি। চোখের সামনে ভেসে উঠল 15 বছর আগের অতীত। অতীত একদিন পরন্ত বিকেলে তিতলিদের বাসায় হাজির হয় তার উকিল রহিম কায়সার। তিতলি তখন পুরোদমে ব্যস্ত তার নতুন ব্যবসা নিয়ে। হুট করে রহিমের উপস্থিতি তাদের অবাক করে। রহিম কায়সার সবার সাথে কুশল বিনিময় করে কোনো রকম ভনিতা ছাড়াই নিজের বড় ভাই বাসার কায়সারের জন্য তিতলির হাত চেয়ে বসে। সে অত্যন্ত ভদ্রভাবে বলে ওঠেন, আজমল চাচা, তিতলির অতীত আমার জানা। মেয়েটা কতটা কষ্ট করেছে দেখেছি আমি। এখন সে জীবনে সফল, এটাও জানি। কিন্তু তিতলিও কিন্তু আমাদের মতোই মানুষ, আর কোনো মানুষই সারা জীবন একা থাকতে পারে না। এখন সবাই আপনারা আছেন তিতলির পাশে, মানছি, কিন্তু জীবনের নিয়মে একদিন আপনারা দুনিয়া ছেড়ে চলে যাবেন। এদিকে তীর্ণা তুর্য আলাদা সংসার হবে, তখন ভেবেছেন একবার? তিতলি তখন একাকিত্বে গুমরে মরবে। আপনার কি মনে হয় না যে ওর একজন সঙ্গী প্রয়োজন? এদিকে আমার ভাই বাশারের স্ত্রী মারা গেছে প্রায় 10 বছর, ওর একটা 12 বছরের ছেলে আছে। আমার মনে হয় তিতলি আর বাশার একে অপরের পরিপূরক হতে পারে। বাকিটা এখন আপনাদের সিদ্ধান্ত। আজ তবে চলি, আমি আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। রহিম যাওয়ার পর তিতলির বাবা মা তিতলির সাথে আলোচনায় বসে। প্রথমে তিতলি অনিশ্চয়তায় থাকে, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে বাশারের সাথে দেখা করবে। জহির তো সংসার করছে, তবে সে কেন একা থাকবে? 1 সপ্তাহ পরেই তিতলি আর বাশার দেখা করে। বাশারকে দেখে তিতলির পরিষ্কার মনের মানুষই মনে হয়, তাই বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে সে বিয়েতে রাজি হয়ে যায়। এরপর ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে সে মিসেস বাশার কায়সা হয়ে ওঠে।
অরণ্যকেও নিজের সন্তানের মতোই আগলে নেয়। প্রথমে ভালোবাসা না থাকলে বাসারের ভদ্রতা, স্ত্রীর প্রতি শ্রদ্ধা, তার বাচ্চাদের প্রতি ভালোবাসা সব মিলিয়ে তিতলিও বাসারের প্রতি দুর্বল হয়ে যায়। আর তুবা তাদেরই ভালোবাসার ফল। অতীত থেকে বের হয়ে তিতলি তাড়াতাড়ি বাসারকে ফোন দেয়, বলে যে আজ রহিম ভাইরা আসবে তীর্ণা আর দুর্জয়ের বিয়ের তারিখ ঠিক করতে, তুমি তাড়াতাড়ি এসো। রহিম কায়সারের বড় ছেলে দুর্জয় কায়সার অনেক আগে থেকেই তীর্ণাকে পছন্দ করত, কিন্তু তীর্ণা কোনোভাবেই তার ভালোবাসা গ্রহণ করেনি। নিজের মায়ের জীবনের ঘটনা থেকে সে প্রচণ্ডভাবে প্রেম ভালোবাসা বিয়ে বিমুখ। তাই তো দুর্জয় নিজের ক্যারিয়ার গড়ে পরিবারকে রাজি করিয়ে তীর্ণার জন্য বিয়ের প্রস্তাব পাঠাবে। প্রথমে টিনা রাজি না হলেও বাশার কায়সারের কথাই রাজি হয়, কারণ বাশার কায়সারকে সে প্রচণ্ড পরিমাণে সম্মান করে। তার কথা সে কোনোদিনও ফেলতে পারে না। পরিবারের সবার আলোচনার মাঝে হঠাৎ তীর্ণা বলে ওঠে, বাবাই আমার একটা আবদার আছে। কি মা? বাবাই আমি আমার জন্মদাতা পিতাকে আমার বিয়েতে আনতে চাই, তুমি কি রাগ করবে? তীর্ণার কথায় পুরো ঘরে যেন বোমা পড়লো। তুর্য তো রাগের মাথায় বোনকে থাপ্পড় লাগিয়ে দিল। রহিম কায়সার যে তাকে থামালো। তুর্য রক্তিম চোখে বোনকে শাসিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, বেহায়া, তুই প্রমাণ করে দিলি যে তোর শরীরে ওই শুয়োর জহিরের রক্ত। বেঈমান তুইও ভুলে গেলি আমাদের ওই কষ্টের দিন, ভুলে গেলি একটা বেশ্যার জন্য কিভাবে তোর আর আমার গায়ে হাত তুলছিল। তোর ওই শুয়োর বাপ ওই পতিতার ঘরে টাকা দিতে গিয়ে আমাদের খরচ দেওয়া বন্ধ করে দিয়েছিল, ভুলে গেছিস? যে আমরা গাড়ি ছাড়া চলতে পারতাম না, সেই আমরা লোকাল বাসে করে স্কুলে গেছি, ভুলে গেছিস? নিমক হারাম, আজকে থেকে আমাকে ভাই ডাকবি না, জানোয়ার। বলেই তুর্য হনহনিয়ে বাসা থেকে বের হয়ে গেল। বাসার কায়সার যে তীর্ণার মাথায় হাত রেখে বলল, তুমি যা চাবে তাই হবে মা। অন্যদিকে তিতলি পুরোটা সময় ছিল নির্বাক। সে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। মনে মনে ভাবলো, তবে কি রক্ত নিজের রং দেখালো? অবশেষে সবার অপেক্ষার শেষে তীর্ণার বিয়ের দিন আসলো। তীর্ণাকে প্রস্তুত করা হচ্ছে স্টেজে নিয়ে যাওয়ার জন্য। তার মুখ ভর্তি হাসি, তার মনে কি চলছে একমাত্র সেই জানে। এদিকে হাসি নেই তুর্য ও তিতলির মুখে। সেদিন থেকে তুর্য আর তিতলি তীর্ণার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেন একই বাসায় থেকেও তারাও অপরিচিত। বাসার কায়সারের অনেক বোঝানোর পরেও তারা তীর্ণার সাথে কথা বলেনি। জহির আজ অনেক খুশি। সে কোনোদিনও ভাবেনি তার যেই সন্তানদের উপর সে এত অত্যাচার করেছিল, যে ছোট্ট তীর্ণার গায়ে সে হাত তুলেছিল, তার সেই মেয়ের বিয়েতে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। তার সেই ছোট্ট মেয়ে তীর্ণা আজ এত বড় হয়ে গিয়েছে। ইস, যদি সে তিতলির সাথে সেই অন্যায়গুলো না করত, তবে আজ নিজের মেয়েকে সে নিজের লাল টুকটুকে বউ হিসেবে সাজিয়ে বিদায় দিত। ভেবেই জহিরের চোখ ভিজে উঠল। চোখের পানি মুছে পুরনো রংচটা পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে সামান্য আতর মেখে জহির হাসি মুখে তার এক কামরার ছোট্ট বাসাটা থেকে বেরিয়ে আসলো। তীর্ণার বিয়ে 5 মিনিট হলো শেষ হয়েছে। পুরোটা সময় তিতলি স্টেজের সাইডে থম মেরে বসেছিল। জহিরকে সে দেখেও না দেখার ভান করেছে। জহিরের করা অবহেলা, উপেক্ষা, নির্যাতন সব মনে পড়ছে তার। এদিকে তুর্যকে দেখে জহির কথা বলতে এলেও তুর্য তাকে ভদ্রতার সহিত সালাম দিয়ে পাশ কেটে চলে গেছে। জহির এতে কষ্ট পেলেও সে বুঝে যে এটাই তার কর্মফল। জহির চেয়ারে বসে বসে লক্ষ্য করলো, একটা লোক একটু পর পর তিতলিকে এটা ওটা খেতে এনে দিচ্ছে, কখনো বা তিতলির পাশে বসে ওর মাথার ঘাম মুছে দিচ্ছে। এরই মাঝে একটা ছোট্ট মেয়ে বারবার লোকটির কোলে উঠে বসছে। মেয়েটি দেখতে অবিকল তিতলি। জহিরের বুঝতে বাকি রইল না যে লোকটি তিতলির বর্তমান স্বামী, আর বাচ্চাটি তাদের। আফসোস হলো তার, এই সংসারটা তো তার ছিল। তার কি হয়েছিল সে সময়? কেন অন্ধ হয়ে গিয়েছিল? কেন নিজের সন্তান আর স্ত্রীর প্রতি এতটা অমানবিক আচরণ করেছিল? উত্তর পায় না জহির, উত্তর পায় না। এরই মধ্যে সবাইকে অবাক করে দিয়ে তীর্ণা জহিরের হাত ধরে তাকে স্টেজের উপরে নিয়ে আসলো। আবার নেমে এবার বাসার কায়সারকে সাথে নিয়ে স্টেজে উঠল। এরপর নিজের এক পাশে জহির আর আরেক পাশে বাসারকে দাঁড় করিয়ে মাইক হাতে নিল। তারপর বলতে শুরু করলো, আগে আমার বর্তমান দিয়ে শুরু করি। এই যে আমার বাম পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে, উনি হচ্ছেন আমার বাবাই, আমার মায়ের দ্বিতীয় স্বামী। আমি তার বায়োলজিক্যাল মেয়ে নই সত্যি, কিন্তু সে এই 15 বছরে একদিনও আমাকে তা বুঝতে দেননি। আমার বাবা মায়ের বিচ্ছেদের পর আমি অনেক বেশি ট্রমাটাইজ হয়ে পড়েছিলাম, কেননা তখন আমার বয়স মাত্র 8। এরপর মা যখন দ্বিতীয় বিয়ে করলো, সেটাও আমি মেনে নিতে পারছিলাম না, কারণ আমার ছোট্ট মন তখনও আমার বায়োলজিক্যাল পিতাকেই খুঁজতো। ফলে দিন দিন মানসিক রোগীতে পরিণত হচ্ছিলাম। সে সময় বাবাই সেটা বুঝতে পেরেছিলেন। সে আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, আমাকে সময় দেয়। ধীরে ধীরে আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে আমার বাবাই। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফের যত প্রোগ্রাম, যত প্যারেড মিটিং, একটিও আজ পর্যন্ত বাবাই মিস দেননি। তার আমার প্রতি এতটাই স্নেহ, ভালোবাসা আর দায়িত্ববোধ ছিল যে আমার বন্ধু মহলের কেউই টের পাননি যে ইনি আমার আসল বাবা না। আজকে সবার সামনে আমি আমার বাবাইকে বলতে চাই, বাবাই
অসংখ্য ধন্যবাদ আমাদের জীবনে আসার জন্য, আমাদেরকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। ভালোবাসি বাবাই। তির্নার কথা শেষ হওয়ার সাথে সাথে কমিউনিটি সেন্টারে সবাই হাততালি দিয়ে উঠল। সবার মুখে মুখে বাশার কায়সারের নামে প্রশংসা। এরপর সবাইকে থামতে বলে তির্না আবারও মাইক হাতে নিল। এদিকে তিতলির মস্তিষ্ক মুহূর্তে সজাগ হলো। মেয়ে তার কি করতে যাচ্ছে সে যেন টের পেল। তাই তাড়াতাড়ি মেয়েকে থামাতে যেতেই পিছন থেকে তুর্য তার হাত টেনে ধরলো। তিতলি তুর্যের দিকে গরম চোখে তাকিয়ে বলল, কাউকে এভাবে ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না তুর্য। তির্না ছোট ভুল করছে, কিন্তু বড় ভাই হয়ে তুই কিভাবে এটা সাপোর্ট করছিস? যত বড়ই পাপ করুক না কেন, সে তোদের জন্মদাতা পিতা। হ্যাঁ মা, আমার জন্মদাতা পিতা। জানো তো, আজও আমার পেটের বাম পাশে ব্যথা করে। কেন জানো? আমার বাবার সামনে তার ওই রক্ষিতার ভাই আমার পেটে লাথি মেরেছিল। ভুলিনি মা। আমার বোনটাকে আমি প্রতিদিন রাতে কান্না করতে দেখেছি মা। ওকে ধীরে ধীরে মানসিক রোগী হতে দেখেছি। বনু যা করছে ওকে করতে দাও, অন্তত এবার ওর মনটা একটু শান্ত হোক। থেমে গেল তিতলির পা। এদিকে মাইকে তির্না বলছে, এই যে এই লোকটাকে দেখছেন, ইনার নাম জহির আহসান। ইনি আমার জন্মদাতা পিতা, ইংরেজিতে বায়োলজিক্যাল ফাদার। বলে একটু তাচ্ছিল্য হাসলো তির্না। এই মানুষটা আমার পুরো দুনিয়া ছিল একটা সময়। উনাকে ছাড়া আমি রাতের খাবারটা পর্যন্ত মুখে তুলতাম না। তার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসতো না। কিন্তু উনি হুট করে একদিন আমাদের ভুলে গেলেন। একটি পেশাকে আমার মায়ের জায়গায় আর সংসারে স্থান দিলেন। এমনকি আমাদের সংসারে টাকা দেওয়া পর্যন্ত বন্ধ করে দিলেন। অভাবে আমাদের সংসার তখন দিশেহারা। এমনও দিন গিয়েছে আমরা একবেলা না খেয়ে থেকেছি, মাছ মাংস মুখ জুটতো না সে সময়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমার এই বায়োলজিক্যাল ফাদারের ব্যবসা তখন রমরমা, লাখ লাখ টাকা ইনকাম তার প্রতি মাসে। কিন্তু সে টাকা সে আমাদের দিত না, বরং তার রক্ষিতাকে দিত। সে রক্ষিতার সংসারে টাকা দিত। সে তার ওই রক্ষিতার জন্য আমার উপর আর আমার মা ভাইয়ের উপর হাত পর্যন্ত তুলেছে। আমার মা তার পা ধরে সংসারটা ভিক্ষা পর্যন্ত চেয়েছিল, কিন্তু সে আমার মায়ের মুখে লাথি মারে। এই অমানুষটার জন্য আজও প্রতি রাতে আমাকে মানসিক রোগের ওষুধ খেতে হয়। মাঝে মাঝেই আমার প্যানিক অ্যাটাক হয়। যাই হোক, ধন্যবাদ আপনাকে সব কিছুর জন্য। বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম আপনাকে ডেকে অপমান করে মনে হয় আমি মানসিক শান্তি পাবো, কিন্তু আমি কেন জানি শান্তি পাচ্ছি না। আমার না খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমি আপনাকে ঘৃণা করি জহির আহসান, কিন্তু আমি আমার বাবা জহির আহসানকে এখনো ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। বলেই কান্নায় ভেঙে পড়ল তির্না। তার প্যানিক অ্যাটাক হয়েছে। সবাই তাড়াতাড়ি দৌড়ে এলো তার কাছে। হসপিটালে নিতে হবে যে। এদিকে সবাই চলে গেলেও স্টেজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে জহির। চোখ দিয়ে অঝরে তার অশ্রু ঝরছে। নিজের করা পাপগুলো তার মনে পড়ছে। হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে জহির আর তিতলি। জহির নত মাথায় তাকে বলল, ক্ষমা চাওয়ার মুখ নেই আমার, তবু বলছি পারলে মাফ করে দিও। আর এই চিঠিটা রুমি দিয়েছে তোমাকে ওর মারা যাওয়ার আগে। এতদিন আমার কাছে আমানত হিসেবে ছিল। তোমার ঠিকানা খুঁজেছিলাম, অনেক পাইনি। তোমরা শহর ছেড়ে চলে গিয়েছিলে। তিতলি চিঠিটা নিল, তারপর বলল, আশা করি আমাদের আর দেখা হবে না। আর কোনোদিন এমুখী হইও না জহির। ভালো থেকো। বলে হসপিটালের ভিতরে চলে গেল তিতলি। এদিকে জহিরও চলল আপন গন্তব্যে। তির্নাকে কিছুক্ষণ আগেই বাসায় নিয়ে আসা হয়েছে। সবাই এখন বিশ্রাম নিচ্ছে। এদিকে তিতলি কাপ কপি হাতে তার রিডিং টেবিলে বসেছে। হাতে তার রুমের লেখা শেষ চিঠি। তিতলি আপা, আপাই বললাম, বয়সে বড় আপনি আমার। জানি আজ এত সম্মান দেখাচ্ছে বলে তাচ্ছিল্য হাসছেন, কারণ আমার জন্যই আপনার সাজানো সংসার নষ্ট হয়েছে। আর সেই পাপের শাস্তি এখন পাচ্ছি আমি। তবে মৃত্যুর আগে আপনাকে কিছু সত্য জানিয়ে যেতে চাই আপা। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমরা দুই বোন এক ভাই। বাবা জুতার দোকানের কর্মচারী ছিল, আর মা গৃহিণী। আমি আর আপা দুইজনেই পড়াশোনায় অত্যন্ত তুখর ছিলাম। ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হব, আর আপার ইচ্ছে ছিল সে টিচার হবে। কিন্তু একটা সময় পর বাস্তবতার সামনে আমাদের স্বপ্ন হুমড়ি খেয়ে পড়লো। আপাকে বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করলো আব্বা আম্মা। আপা সুন্দর হওয়ায় প্রথমে বড় ঘর থেকে প্রস্তাব আসলেও তাদের বড় অ্যামাউন্টের যৌতুক দিতে অক্ষম ছিলাম আমরা। বাধ্য হয়ে শেষে এক 8 পাস মুদি দোকানদারের সাথে বিয়ে হয় আপার, যেখানে আপা নিজেই ইন্টার পাস। আপার বিয়ের সময় আব্বার প্রায় 3 লাখ টাকা ঋণ হয়ে যায়, যার ফলে এমনও দিন গেছে আমাদের যে আমরা একবেলা খেয়েও থেকেছি, কিন্তু আরো জঘন্য দিন সামনে অপেক্ষা করছিল আমাদের জন্য। আপাকে প্রচুর নির্যাতন করতো দুলাভাই। 2 দিন পর পর আপাকে বাসায় পাঠাতো টাকা আনতে। এরই মধ্যে জানতে পারলাম যে আপা অন্তঃসত্ত্বা। এরপর তারা আপাকে বাসায় পাঠিয়ে দিল। দিন এভাবেই যেতে লাগলো। বাসায় ভালো খাবার না থাকায় আপাও দিন দিন দুর্বল হতে লাগলো। 7 মাসের সময় একদিন হুট করে আপা মাথা ঘুরে পড়ে গেল, আর তার পেট মেঝে বরাবর পড়লো। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেলেও
অতিরিক্ত রক্তক্ষরণ ও টাকার অভাবে ভালো হাসপাতালে না নেওয়ায় আমার আপাটা আর তার বাচ্চাটা মারা গেল। এরপর থেকে আমরা বদলে গেলাম, সিদ্ধান্ত নিলাম যে টাকার জন্য যত নিচে নামতে হয় নামবো, তবুও টাকা চাই। এরই প্রেক্ষিতে জহিরের অফিসে আমি চাকরি নেই। বারবার ওকে নানাভাবে আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু জহির আমাকে আশকারা দিতে চাইতো না। সে বরাবরই আমাকে ইগনোর করার চেষ্টা করত। ও তো সিদ্ধান্ত নিয়েছিল আমাকে চাকরি থেকে বের করে দেবে। তাই আমি আর আমার পরিবার মিলে নতুন পরিকল্পনা করি। একদিন জহিরের চায়ের কাপে আমি নেশাজাতীয় ওষুধ মিশিয়ে দিই। পরে নিজেদের নাটক সাজাই। জহিরের হুঁশ ফিরলে সে অফিসের রুমে নিজেকে আমার সাথে আপত্তিকর অবস্থায় পায়। আর এরই মধ্যে আমার ভাই লোকজন নিয়ে আসে, জহিরকে বাধ্য করে আমাকে বিয়ে করতে। জহির বুঝেছিল আমি ওকে ফাঁসিয়েছি, তবু দায়িত্ব নিতে রাজি হয়, কারণ ওরও আমার প্রতি কোথাও না কোথাও দুর্বলতা জেগেছিল। না হলে বিয়ের পরপরই সে আমাকে তালাক দিয়ে দিত, কারণ কাবিননামা শোধ করার মতো ক্ষমতা তার ছিল। এমনকি বিয়ের পর অন্য 10টা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আমাদের মধ্যে ছিল। সে যে আমার শরীরে নিজের সুখ খুঁজে পেত তা কিন্তু আমি বুঝতাম আপা। কিন্তু জহির আপনাদের দায়িত্ব পালন করছিল, যেটা আমার সহ্য হয়নি। আমি তার পুরো রাজ্যের রানী হতে চেয়েছিলাম, তাই আমি আর আমার মা মিলে উপরি করি। ফলে জহির আপনাদের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেয়। কিন্তু বলে না, পাপের ফল এই জন্মেই পায় মানুষ। আমরাও পেয়েছি। আপনাদের ডিভোর্সের পর প্রথম 1 বছর আমি যেন স্বর্গে ছিলাম, খালি সুখ আর সুখ। কিন্তু এরপর ধীরে ধীরে সব শেষ হতে লাগলো। আমার ভাই জহিরকে ঠকিয়ে ওর ব্যবসার টাকা সরাতে লাগলো। ফলে জহিরের ব্যবসায় ধস নামলো। এরপর আমার জরায়ুতে সিস্ট ধরা পড়লো, যা মারাত্মক পর্যায়ে ছিল। ফলে আমার জরায়ু কেটে ফেলা হলো। অন্যদিকে আমার ভাই একদিন জহিরের ব্যাংকের টাকা তুলে পালিয়ে গেল। যেহেতু জহিরের সব ডিটেলস তখন আমাদের হাতে ছিল। এরপর আমার বাবা মায়েরও নির্মম মৃত্যু হলো, যা আমি এখন বর্ণনা করতেও পারছি না। আর কুপরি করার শেষ শাস্তিটা পেলাম আমি। কোনো এক অজানা রোগে আমার শরীরে পছন্দ ধরলো। এখন আমি দিন গুনছি আমার মৃত্যুর। আপা, আমি জানি আমাকে ক্ষমা করা সম্ভব না, তবু ক্ষমা চাই। বিশ্বাস করেন, আমিও অনেক সাদাসিধা একটা মেয়ে ছিলাম, কিন্তু অভাবে আমাকে শয়তান বানিয়ে ফেলেছে। যাই হোক, দোয়া করি অনেক অনেক ভালো থাকবেন। চিঠিটা বন্ধ করে তিতলির চোখ দিয়ে পানি বেয়ে পড়লো। মনে মনে বলল, জহির, তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। ভালোবাসলে তুমি দ্বিতীয় নারীর শরীর স্পর্শ করার কথা কল্পনাতেও ভাবতে না। রুমিকে বিয়ের আগেই তোমার রুমির প্রতি দুর্বলতা জেগেছিল, আমি বুঝেছিলাম জহির। কিন্তু সমাজে নিজের নাম খারাপ হওয়ার ভয়ে তুমি রুমি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলে। কিন্তু আমার প্রতি যে তোমার কোনো আগ্রহ আর ছিল না, তা কিন্তু বুঝতে পারতাম আমি। আর যখন অনাকাঙ্ক্ষিতভাবে বিয়েটা হয়ে গেল, তুমি লাইসেন্স পেয়ে গেলে। অবশ্য অনাকাঙ্ক্ষিত বলি কি করে, তোমার কেবিনে সিসি ক্যামেরা ছিল। তুমি চাইলেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতে। তুমি তা করনি, কারণ তুমি চাচ্ছিলে বিয়েটা হোক। তুমি চাচ্ছিলে রুমি তোমার হোক। তাচ্ছিল্য হেসে চিঠিটা ডাস্টবিনে ফেলে দিল তিতলি। সে আর চায় না অতীতে ফিরতে। জীবন এখন সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। সমাপ্ত।